আজকে অস্ট্রেলিয়ার ইনিংসের শুরুর দিকের একটা ঘটনা আপনারা নিশ্চয়ই কেউ মিস করেন নাই। মিস করলেও সমস্যা নাই, অনেক রকমের রিল প্রকাশ হচ্ছে, রিল দেখা যাচ্ছে, নিউজ হয়েছে জিনিসটা নিয়ে। ফলে এতক্ষণে সবার জিনিসটা মুখস্থ হয়ে যাওয়ার কথা। সেটা ট্রাভিস হেডের একটা দৃশ্য। ট্রাভিস হেড হাসান মাহমুদের বলটা টেনে নিয়ে আউট হলেন, উইকেটে টেনে নিয়ে আউট হলেন। বাংলাদেশের ক্রিকেটাররা সবাই তখন উল্লাস করতেছে, হাসান মাহমুদকে ঘিরে উল্লাস করতেছে। সেই সময়টায় ট্রাভিস হেড না দুঃখ পেলেন, না কষ্ট পেলেন, না বিস্মিত হলেন। তিনি এমনকি উইকেট ছেড়ে রওনাও হলেন না। তিনি প্রথমে খানিকক্ষণ ব্যাটে ভর করে দাঁড়ায় থাকলেন উবু হয়ে। তারপরে উঠে আস্তে আস্তে গিয়ে পড়ে যাওয়া বেলটা কুড়ায় আনলেন। এনে বেলটা আস্তে আস্তে স্ট্যাম্পের ওপরে বসায় দিলেন। বসায় দিয়ে স্ট্যাম্পটা খুব যত্ন করে ঠিকঠাক করলেন, করে স্ট্যাম্পের দিকে একটু সময় চেয়ে থেকে চলে গেলেন। এটা আপনার কোনো স্বাভাবিক আচরণ মনে হয়? খোদ অ্যাডাম গিলক্রিস্ট বলছেন যে আমি আমার জীবনে কখনো এরকম আচরণ করতে দেখি নাই কোনো ব্যাটসম্যানকে। না দুঃখ, না শোক, না এটা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া, না মকারি, কিচ্ছু না। সে একটা ঘোরগ্রস্ত মানুষের মতো, অপকৃতস্থ মানুষের মতো কাজটা করলো। কেন করলো? শুধু এই দৃশ্যটা দেখছেন আপনারা? স্টিভ স্মিথ আউট হয়ে যাওয়ার পরে ওই ডাগ আউটের ওখানে কিভাবে বসেছিল দেখছেন? মনে হচ্ছিল স্টিভ স্মিথের ব্যক্তিগত জীবনে কোনো একটা বিপর্যয় ঘটে গেছে, তার ব্যক্তিগত জীবনে ভয়াবহ কোনো একটা শোকের ঘটনা ঘটছে। সে অসহায় বিমূঢ় হতভম্ব হয়ে তাকায় আছে। সেই দৃশ্যটার ছবি তুলে ফেলছে। আবার আপনি লাবু সেনের কথা ভাবেন। প্রথমে চোখ মুছতে মুছতে বেরোচ্ছিল, একসময় নিজেকে সামলাতে না পেরে কনুই দিয়ে রীতিমতো কান্না ডাকছে। এই তিনটা দৃশ্যর কথা বললাম, একটা মন্তাজ তৈরি হলো। এছাড়াও আপনি কালকে দিন জুড়ে এরকম অজস্র দৃশ্য পাবেন যেটা আপনাকে নাড়ায় দেবে। প্যাট কামিন্স মাঠের ভিতরে ভুট হয়ে শুয়ে আছে, দেখলে মনে হচ্ছে লোকটা সর্বস্ব হারায় ফেলছে। মিশেল স্টার্কের মতো বোলার, যে আসলে কাউরে চোখ নামায় কথা বলে না, সে মাঠে এসে কালকে মিরাজকে সরি বলছে। তারপরে একটা বাউন্ডারি হজম করে রীতিমতো উদাস হয়ে তাকায় আছে, মনে হচ্ছে ওর আর জীবনে কিছু পাওয়ার নাই। কেন? আসলে কি হয়েছে? অস্ট্রেলিয়া তো এই টেস্টে এখনো হারে নাই। এই টেস্টে অস্ট্রেলিয়া বেশ ভালো মতোই আছে। গাণিতিক ইকুয়েশনের কথা যদি বলেন, আগামীকালকে চতুর্থ দিন, আগামীকালকে এই ম্যাচটা নিজের করে নিতে পারে অস্ট্রেলিয়া। 16 আনার সুযোগ আছে। তাহলে কি হচ্ছে যে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা এরকম একদম সর্বস্ব হারানোর মতো একটা অ্যাপিয়ারেন্স করতেছেন? জিনিসটা হচ্ছে অস্ট্রেলিয়ার ক্রিকেট সিস্টেমে বাংলাদেশ একটা ঘুষি মারছে, যে জিনিসটা অস্ট্রেলিয়া তার ক্রিকেট ইতিহাসে কখনো হজম করে নাই। ফলে আমরা আমাদের দৃষ্টিতে, আমাদের স্মৃতিতে কোনোদিন এরকম কোনো দৃশ্য মনে করতে পারতেছি না যে অস্ট্রেলিয়ার একটা ম্যাচ চলতেছে, ম্যাচটার এখনো রেজাল্ট হয় নাই, ম্যাচটায় অস্ট্রেলিয়া হারেও নাই, সেই ম্যাচটার মধ্যে তার সিনিয়র ক্রিকেটাররা এরকম সর্বস্ব হারানোর মতো ভঙ্গি করতেছে। তারা হারার আগে মনে হচ্ছে মরে গেছে, এরকম একটা অনুভূতি হচ্ছে। সেই অনুভূতিটার একটা তো কারণই যেটা বললাম, বাংলাদেশ তাদের সিস্টেমে, আত্মবিশ্বাসে, তাদের ইগোতে, চেতনায় প্রচন্ড ঘুষি মারছে। ফলে তারা এক ধরনের পাজলড হয়ে গেছে। এটা একটা লেয়ার। আর একটা লেয়ার হচ্ছে অস্ট্রেলিয়ান ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে এই সিনিয়র ক্রিকেটারদের ভেতরে একটা ভয়ানক শঙ্কা তৈরি হয়েছে। সেটা যত না নিজেদের জায়গা হারানোর শঙ্কা, তার চেয়ে বড় শঙ্কা হচ্ছে অস্ট্রেলিয়া কি তাহলে প্রথমবারের মতো একটা ট্রানজিশন ক্রাইসিসে পড়তে যাচ্ছে, যেটা অস্ট্রেলিয়ার ইতিহাসে কখনো হয় নাই। অস্ট্রেলিয়ার ইতিহাসে কখন ট্রানজিশন হয় আমরা টেরও পাই না। সেই ট্রানজিশন ক্রাইসিসটা কি তাহলে এবার চলে আসলো? বাংলাদেশ কি সেই জিনিসটা অনেক আগে আগে উপরে তুলে নিয়ে আসলো? এই যে একটা ক্রাইসিস, এই ক্রাইসিসটা তাদেরকে কয়েক লেয়ারে শেষ করে দিচ্ছে, কুরে কুরে খাচ্ছে। এই জিনিসটা আজকে আমরা একটু আলোচনা করব, যে এই ম্যাচটা যদি জিতেও যায়, তাহলেও বাংলাদেশ যে ঘুষিটা মারলো, বাংলাদেশ কুচে ওদের যে দুঃখবোধটা বের করে আনলো, এটা আর সামলানোর সুযোগ বা ক্ষমতা অস্ট্রেলিয়ানদের নাই। সেই জিনিসটা একটু আলোচনা করি যে বাংলাদেশ কত বড় শেকড়ে আঘাত করে ফেলছে। বসুন্ধরা এম ব্লকে ৪ কাঠা জমির উপর নির্মাণাধীন দক্ষিণমুখী ৮তলা আধুনিক ভবন। প্রতিটি ফ্ল্যাট ১৯২০ বর্গফুট। দামে নয়, মানে কিনুন। সিলভার কি রিয়েল এস্টেট লিমিটেড। আমি কম বেশি 1992 সাল থেকে ক্রিকেট দেখি, এবং খুব দ্রুত যখন তরুণ ছিলাম, কিশোর ছিলাম, খুব দ্রুত আমি টেস্ট ক্রিকেটটাই বেশি পছন্দ করা শুরু করি। ফলে টেস্ট ক্রিকেটটাই বেশি ফলো করতাম একটা সময় পর্যন্ত। এই ধরেন মাইকেল ক্লার্কের আমল পর্যন্ত, বা বলা চলে স্টিভ স্মিথের প্রথম অংশ পর্যন্ত, শুরুটা পর্যন্ত বেশ নিয়মিত টেস্ট ক্রিকেট দেখতাম।
সেটার জন্য বাংলাদেশের খেলা থাকাটা খুব জরুরি ছিল না। মানে একবারে সারা দিন পড়ে পড়ে খেলা দেখছি, এক তো পেশাগত কারণে 25 বছর প্রায় তাই করতে হচ্ছে। আর এমনিতেই আমার কাছে ক্রিকেট বলতে টেস্ট ক্রিকেট দেখাটা খুব আনন্দের ছিল। আমি কিন্তু ফুটবল দেখা শুরু করছি অনেক পরে এসে, মানে খুব রেগুলার ফুটবল খেলা দেখা শুরু করছি ওই যে রাত জেগে যেটা আপনারা দেখেন, ইউরোপিয়ান লিগ রেগুলার ফলো করা শুরু করছি অনেক পরে, 2006-07 এসে। তার আগে পর্যন্ত ওই ক্রিকেটই বুঝতাম, টেস্টই মূলত ফলো করতাম সারাদিন বসে। ওটাতে শারীরিক কষ্ট কম, যেহেতু দিনের বেলায় হয় খেলাটা। হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজে খেলা হলে একটু বেশি মাঝরাতের খেলা, ওগুলো মিস করে ফেলতাম, প্রথম অংশটা বেশিরভাগই মিস করে ফেলতাম। অস্ট্রেলিয়ার খেলা খুব একটা মিস করতাম না, অ্যাশেজ তো মিস করার প্রশ্নই আসে না। অস্ট্রেলিয়া ইন্ডিয়া ম্যাচ, এমনকি এই যে স্মিথ জামানার পরেও অস্ট্রেলিয়া ইন্ডিয়া বা অ্যাশেজ মোটামুটি অস্ট্রেলিয়ার খেলা রেগুলার দেখি। এত এক বড় একটা ফিরিস্তি দিলাম কেন? অস্ট্রেলিয়ার ক্রিকেটটা আমি মোটামুটি বুঝি বলতে পারেন। মানে ওই 90 দশক থেকে এ পর্যন্ত আমি মার্ক টেলরের একদম শেষটা দেখছি, সেখান থেকে স্টিভ ওয়ার পূর্ণ জামানা দেখছি, রিকি পন্টিং এর পূর্ণ জামানা দেখছি, মাইকেল ক্লার্ক দেখছি, স্টিভ স্মিথ দেখছি। এ পর্যন্ত দৃঢ়তার সঙ্গে বলতে পারি যে অস্ট্রেলিয়ান ক্রিকেটের ক্যারেক্টার কি এই টাইম ফ্রেমে আমি জানি। এর আগেরটা পড়ে শুনে মোটামুটি বুঝি যে ডন ব্র্যাডম্যানের সময় কি ছিল, ডেনিস লিলিদের সময় কি ছিল। একটা জিনিস বুঝি যে আমার স্মৃতি বলে না যে এরকম কখনো ঘটছে, বা ইতিহাস ঘুটেও এরকম দেখি নাই যে অস্ট্রেলিয়ানরা প্রকাশ্যে ভেঙে পড়ছে। অস্ট্রেলিয়ানরা খুব দু এক সময়, এই স্টিভ স্মিথের দুটো কান্নার স্মৃতি আমার মনে পড়ে। একটা হচ্ছে যখন ওই যে ওরা স্যান্ড পেপার গেটে জড়ালো, স্যান্ড পেপার গেট কেলেঙ্কারিতে, তখন স্টিভ স্মিথ প্রেস কনফারেন্সে কেঁদে দিছিল। সেটা ছিল ব্যক্তিগত একটা কেলেঙ্কারি। আবার অ্যাশেজ জিতে স্টিভ স্মিথ কাঁদছিল। এরকম টুকটাক চোখের পানি ফেলতে আমরা দেখছি, কিন্তু কখনো হারের সংখ্যায়, ইভেন হেরে গেলেও অস্ট্রেলিয়ানরা ধসে পড়বে, ভেঙে যাবে, তবু মচকে যাবে, এটা বিশ্বাস্য কথা না। এটা অস্ট্রেলিয়ানদের সঙ্গে যায় না। অস্ট্রেলিয়ানরা জীবনেও মচকায় না। ওরা ভেঙে যেতে পারে, ওরা 50 রানে অল আউট হয়ে যেতে পারে, আপনি ওদের মচকাইতে পারবেন না, ওদের মাথা নিচু করাইতে পারবেন না। ওরা ওই সময় ওই সমান অ্যাটিটিউড দেখাবে, সমান লুক দিয়ে বলবে আসো নেক্সট ম্যাচে কি করি দেখো। এটাই ওদের ক্যারেক্টার, এটাই ওদেরকে আলাদা করছে সারা পৃথিবী থেকে, এটাই ওদের অস্ট্রেলিয়ান করছে। কিন্তু সেই জিনিসটা খুবই বিস্ময়করভাবে আমরা দেখতেছি যে এই টেস্টটায় ওরা প্রতিটা দিন নিজেদের ওই ক্যারেক্টারটা ধসে যাচ্ছে। প্রথম দিনটায় আমরা কিন্তু দেখলাম যে ওরা 16 আনা স্লেজিং করতেছে। 16 আনা, এই আমাদের তানজিদ তামিম পরে বলছে যে ওটার জন্য প্রস্তুত ছিলাম, এত বেশি স্লেজিং করছে, মানে না করছে হেন কোনো মুখের কথা নাই, সব চেষ্টা করছে। দ্বিতীয় দিনে আমরা দেখলাম ওরা রেগে গেছে, দ্বিতীয় দিনে রাগ প্রকাশের জন্য নানা রকম করতেছে। বডি লাইন বোলিং এর একটা আভাস পর্যন্ত পাওয়া গেল, যদিও বাংলাদেশি মিডিয়া যত খুল্লা বলতেছে যে ইট ওয়াজ বডি লাইন বল, আই ডোন্ট থিঙ্ক সো। এটা একটু যে লেগ সাইডে একটু চাপায় খেলানো, জোর করে শরীরের মধ্যে বল নেওয়ার প্রচেষ্টা, সবই ঠিক আছে। লেগে একটা ফিল্ডার বেশি নিয়ে ফেলছিল ওই পজিশনটায় ভুল করে, সেজন্য নো হয়েছে বডি লাইন লতে, এই জন্য ওটাকে বডি লাইন বলা সমীচীন না। কিন্তু এটা ওদের ব্যগ্রতাটা বোঝায় যে ওরা কি পরিমাণে সিরিয়াস হয়ে গেছিল, কি পরিমাণে ঝগড়াটের মুডে চলে গেছিল, যে কোনো মূল্যে জিততে হবে। দ্যাট ওয়াজ অস্ট্রেলিয়ান স্টাইল। তোমাকে প্রথমে পিষে মারার চেষ্টা করব, তাতে কাজ না হলে তোমার সঙ্গে মারামারি করে জিতবো, দিস ইজ অস্ট্রেলিয়ান স্টাইল। কিন্তু আজকে তৃতীয় দিনে এসে আপনি দেখবেন ওরা বরং বেটার ক্রিকেটটা খেলছে আজকের দিনটায়। কিন্তু আজকেই ওদের ওই ছবিগুলো আপনি দেখবেন, আজকেই ওদের ওই ভেঙে পড়া দৃশ্যগুলো দেখবেন। কেন এই জিনিসটা কেন হলো? প্রথমত আজকে যখন ট্রাভিস হেড, লাবুশেন এবং পরে স্মিথ, এই তিনজন যখন আউট হয়েছে, তারা আসলে ওই রিয়েলিটিটা ফেস করছে যে বাংলাদেশকে আমরা যেভাবে ভাবতেছিলাম, বাংলাদেশ নিয়ে আমাদের যে বিচার ছিল, সে বিচারটা পুরোপুরি ভুল হয়ে গেল, পুরোপুরি একেবারে পানিতে গেল। প্রথমত বাংলাদেশের বিপক্ষে তারা এর আগে টেস্ট হারছে, তারা হারে নাই এ তো না, তারা সবার বিপক্ষেই হারছে। বা পাকিস্তান, অস্ট্রেলিয়া গিয়ে অস্ট্রেলিয়ারে না হারাইছে কে? বোধহয় শুধু শ্রীলঙ্কা কখনো অস্ট্রেলিয়ায় ম্যাচ জেতে নাই, এছাড়া সব টেস্ট প্লেইং নেশনই জিতছে। হার তো আর অস্ট্রেলিয়ার জন্য নতুন না, এমন তো না যে একটা ইনভিনসিবল নামেই সেই ডন ব্র্যাডম্যানের টিম ইনভিনসিবল ছিল, ওই টিমও হারছে। কিন্তু হার জিনিসটাকে ওরা ক্রিকেট দিয়ে ব্যাখ্যা করতে চায়, ওরা ব্যাখ্যা করতে পারে। যখন ব্যাখ্যা করতে পারে তখন ওরা এই ভেঙে পড়ে না। এর আগ পর্যন্ত ওদের ব্যাখ্যা করতে কখনো সমস্যা হয় নাই। বাংলাদেশের কাছে, বাংলাদেশে এসে টেস্ট আসছে, ওরা পরিষ্কার ব্যাখ্যা করছে যে একটা ধান খেত উইকেট বানাইছে, অত্যন্ত বাজে উইকেট, নিচু বাউন্স, ওই স্লো হয়ে যায় বল, ওখানে তো কোনো ভালো ব্যাটসম্যান খেলতে পারে না, ফলে আমরা হেরে গেছি, কি যায় আসে।
ওটা কোনো হার হিসাবেই আমরা গণ্য করব না। ওকে, কদিন আগে ওয়ানডে সিরিজ হারলো, ওরা হয়তো নিজেদেরকে ব্যাখ্যা দিচ্ছে যে আমাদের ওয়ানডে টিমটা একটা রিবিল্ডিং প্রসেসের মধ্যে আছে, হারতেই পারে, হোক স্পোর্টিং উইকেট, হারতে পারে, এটা পাত্তা দিও না। কিন্তু টেস্টে টেস্টে আপনি এখন আগস্টে আর্লি সামার শুরু করে দিলেন, আর্লি সিজন শুরু করে দিলেন, শুরু করে বাংলাদেশকে ডাকলেন ডারউইনে। ডারউইনে বাংলাদেশে সাইজ করে সিজনটা শুরু করতে হবে। বিরাট সিজন, এই সিজনে সম্ভবত তারা 21টা টেস্ট খেলবে, অ্যাশেজ আছে, বড় বড় সিরিজ আছে। এটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সিজন। অস্ট্রেলিয়ার জন্য প্রতিটা সিজনে গুরুত্বপূর্ণ। টেস্ট চ্যাম্পিয়নশিপ চলতেছে, এ সময়ে তাদের জন্য এটা ছিল প্রস্তুতি ম্যাচ। এই বাংলাদেশ সিরিজটাকে তারা দেখছিল সিজনের শুরু হিসাবে। এই সময় বাংলাদেশকে থ্রাশ আউট করে দিয়ে তারা সিজনটা শুরু করবে ফুল কনফিডেন্সের সঙ্গে। এইখানে সায়েন্সে কোথাও কোনো আটকায় নাই। যেরকম ড্রপ ইন উইকেট তারা চাইছে কিউরেটরের কাছে, সেরকম এনে দেওয়া হয়েছে। যেরকম ওই উইকেটে শুরুর স্পাইস থাকার কথা তাই আছে, যেরকম পরের দিকে একটু ব্যাটিং সহায়ক হওয়ার কথা তাই হচ্ছে, যেরকম হয়তো ফোর্থ ডে ফিফথ ডেতে একটু স্পিন ধরবে তাই ধরবে। কিন্তু পুরো ব্যাপারটা আউলায় গেছে, ওদের পক্ষে আর কিছু কাজ করতেছে না। ওরা ওদের বেস্ট পসিবল টিমটা নিয়ে মাঠে নামছে। ওরা ইতিহাসের, টেস্ট ইতিহাসের, শুধু ওদের না, টেস্ট ইতিহাসে সেরা বোলিং লাইন আপ নিয়ে মাঠে নামছে, অন্তত সাফল্যের দিক থেকে। শুধু অন্তত সাফল্য কেন, আপনি ভাবেন না, স্টার্ক, কামিন্স আর হ্যাজেলউড, তিনটা পেসার সঙ্গে নাথান লায়নের মতো সফল স্পিনার, এই নিয়ে নামছে তো। কিন্তু নেমে দেখতেছে যে তারা একের পর এক ঘুষি খাচ্ছে। প্রথম দিকে ঘুষিগুলোকে তারা বেয়াদবি হিসাবে নিছে, যে ওরা বেয়াদবি করতেছে, জবাব দিচ্ছি, এই জাস্ট টাইমিং, একটা ইনিংস যেতে দাও, তারপরে জবাব দিচ্ছি। কিন্তু একই ভঙ্গিতে যখন ট্রাভিস হেড আউট হয় পরপর দুবার হাসান মাহমুদের কাছে বোল্ড হয়ে, স্মিথের মতো ব্যাটসম্যান যখন দুবার দুই ইনিংসে ক্লুলেস হয়ে যায়, লাবুসেন যখন সেট হয়েও আবারও বিপর্যয়ে পড়ে, তখন ওরা বুঝতে পারে যে এইটা ঠিক আমরা যেভাবে ক্রিকেট দিয়ে ব্যাখ্যা করতে চাচ্ছি ওটা হচ্ছে না, আমাদের অজ্ঞাতে কিছু একটা ঘটে গেছে। যে জিনিসটা ওদেরকে পাজল্ড করে দিছে, ওরা বুঝতেছে যে আমাদের চেতনার একদম ভেতরে এসে লাগছে। শুধু ইগোতে লাগলে ওরা উঠে দাঁড়াতো, ওরা ইগো দিয়ে ফাইটটা করতো, ওরা গালি দিত, ওরা এসে সরি বলতো না, ওরা কাঁদতো না। কিন্তু এটা ওদের একদম চেতনার ভিতরে লাগছে যে তাই তো আমাদের পুরা সব মিথ্যে হয়ে গেল না, ওই বাবুজি আপনার জীবনে তো 16 আনাই মিছে। ওরা নিজেরা এখন ওই ফিলটা করতেছে, জীবনে 16 আনাই তো মিছে হয়ে গেল, এই ম্যাচ জিতেই বা কি হবে, এই ম্যাচ এখান থেকে আবারও বলি অস্ট্রেলিয়া জিতে যেতে পারে, তাতে ওদের এই ফিলিংটা বদলাবে না। আপনি যখন যুক্তি দিয়ে নিজেকে ব্যাখ্যা করতে না পারেন, তখন তারপরে আপনি যদি সাফল্য পানও, ওটা আপনাকে আর ওই আগের মানসিক শান্তিতে নেবে না, কখনো ওই কমফোর্ট জোনে আর ফিরতে পারবেন না। এটা একটা লেয়ার, বাংলাদেশের কাছে ধাক্কা খাওয়াটা এটা একটা লেয়ার, এটা তাৎক্ষণিক চেতনায় ইগোতে ধাক্কা লাগা। কিন্তু আমি যে মূল কথাটা বলছি যে ওদের সিস্টেমে ধাক্কা দিচ্ছে বাংলাদেশ, সেই সিস্টেমে ধাক্কাটা কি, সেটা হচ্ছে ওদের যে সাজানো বাগান, যে সাজানো পরিকল্পনা, এই পরিকল্পনাটা ধসে গেছে। এই যে সিজনের শুরুতে ওদের যে মূল টিম, যেটাকে ওরা ভরসা করতেছে এই পুরো সিজনের জন্য, সেই টিমটাকে যখন পাঞ্চ করে বাংলাদেশ, যখন এর দুর্বলতাটা চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেয় যে দিস ইজ দ্য ওয়ে, আপনি সারা সিজন ধরে আপনি সবাইকে বলে দিচ্ছেন, বুমরা থেকে শুরু করে দুনিয়ার সব পেসারকে হাসান মাহমুদ চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিচ্ছে যে পুরো সিজন ধরে স্মিথরে এভাবে নাচাবা, পুরো সিজন ধরে ট্রাভিস হেডরে এভাবে নাচাবা। এই যে যখন আপনি সিজনের শুরুতে আপনার সেটের টিমটা এরকম একটা পাজল অবস্থায় চলে যায়, এক্সপোজ হয়ে যায়, তখন সেটা আপনার সিস্টেমকে ধসায় দেয়। কেন ধসায় দেয়? অস্ট্রেলিয়া এখন একটা স্মুথ ট্রানজিশনের জন্য ওয়েট করতেছে, একটা ট্রানজিশন তাদের সামনে আসতেছে। স্মিথের বয়সী বলে তার অবসরে যাওয়ার প্রায় সময় চলে আসছে, বেশ কিছুদিন ধরে বড় ইনিংস খেলে না, না লাস্ট ইংল্যান্ড সফরেও একটা সেঞ্চুরি করছে। তারপরেও এই অবস্থায় অস্ট্রেলিয়ান সাবেক ক্যাপ্টেনরা খুব লম্বা সময় কন্টিনিউ করে না, যখনই দেখে বয়স 37-38 হয়ে যাচ্ছে এবং নিয়মিত রান হচ্ছে না, ওকে। কিন্তু স্মিথ তো রানের মধ্যেই আছে। আবার ট্রাভিস হেড দুর্দান্ত রানে আছে, কিন্তু আস্তে আস্তে তো শেষের দিকে সমালোচনা টুকটাক শুরু হয়ে গেছে তার ব্যাটিংয়ের ভঙ্গি নিয়ে। সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে মান্নাস লাবুসেনকে নিয়ে। অনেক দিন হলো সে সেঞ্চুরির দেখা পায় না, গত 4 বছরে কয়েকটা মাত্র 50 তার সম্বল, তারপরেও সে আছে শুধু ওই তার নামের ভারে। এরকম এই দলটায় অনেককে নিয়েই সমালোচনা আছে, খোদ ক্যাপ্টেন প্যাট কামিন্সকে নিয়ে টুকটাক গুঞ্জন আছে, নাথান লায়নকে নিয়ে তো ঘোরতর সমালোচনা চলতেছে, এই মুহূর্তেই অস্ট্রেলিয়ার মিডিয়ায় চলতেছে। এখন দেখেন, লায়ন ছাড়া এর মধ্যে কেউ যে এই সিজনে অবসর নিতে হবে কারণ এরকম পরিস্থিতি তো তৈরি হয় নাই।
ফলে ওরা ভাবছে যে এই সিজনটা দিব্যি এই টিমটা চলবে, সিজনের শেষ দিকে হয়তো গিয়ে আস্তে আস্তে ট্রানজিশন শুরু হবে। স্মিথের বদলে একজন 4 নাম্বার খোঁজা হবে, লাবুশেনের বদলে খোঁজা হবে, হেড হয়তো আরো 1-2 সিজন খেলে দেবে, আরো কয়েক সিজন খেলে দিবে। প্যাট কামিন্সের বদলে নতুন ফাস্ট বোলার উঠে আসবে, লায়নের বদলে নতুন অফ স্পিনার, ওই যে অলরেডি একটা ছেলেকে ওরা পেয়ে গেছে, ও উঠে আসবে। এটা স্মুথ ট্রানজিশন। অস্ট্রেলিয়ানদের ট্রানজিশন এরকমই। অস্ট্রেলিয়ানদের ট্রানজিশন আপনি টের পাবেন না। ও কোনো এক ফাইন মর্নিং উঠে গ্লেন ম্যাকগ্রা বলবে আমি চলে গেলাম, এই বিশ্বকাপ আমার শেষ টুর্নামেন্ট, 26 উইকেট পাবে বিশ্বকাপে, তারপরেও আপনি তারা রাখতে পারবেন না। সবার ক্ষেত্রে ওই ওয়ান, লিলি, পন্টিং, ক্লার্ক সবাই এই কাজ করছে। যে কবে গেছে আপনি মনে করে বলতে পারবেন না, শুধু এই কারণে বলতে পারবেন একটা মহারথী চলে গেছে, কিন্তু তার জায়গা শূন্য হয় নাই। ক্লার্ক গেছে, স্মিথ ওই জায়গা নিয়ে নিছে। মানে এইটা একটা রেডি ম্যাটার ওদের সবসময় থাকে, মার্কোয়ার জায়গা একদিনও ফাঁকা থাকে নাই। এই কারণে পৃথিবীর সব দল মোটামুটি 8 থেকে 10 বছর বাদে বাদে এক একটা বড় বড় ট্রানজিশনাল ক্রাইসিসে পড়ে। যারা ট্র্যাডিশনাল ক্রিকেট খেলে, কিন্তু যারা স্মার্ট ক্রিকেট খেলে, যারা এই ট্রানজিশনগুলো দারুণভাবে সামলায়, তারা এই ক্রাইসিসে পড়ে না। অস্ট্রেলিয়া ইতিহাসে কোনো দিন এই ক্রাইসিসে পড়ে নাই, কারণ এই সিজনটাও তাদের প্ল্যান ছিল ওই যে স্মুথ ট্রানজিশন হবে সিজনের শেষ দিকে গিয়ে, যখন তারা বড় বড় অ্যাসাইনমেন্টগুলো প্রায় শেষ করে ফেলবে, ওই সময়টায় ট্রানজিশন শুরু হবে। এর আগেই একটা দুটো করে ছেলে রিপ্লেসমেন্ট হিসেবে এক্সপোজার পেতে থাকবে। ইন্ডিয়াও দেখবেন এখন আর ট্রানজিশনে ভোগে না, ইন্ডিয়াও এই সিস্টেমে ঢুকে গেছে। কিন্তু এখন কি হলো, বাংলাদেশ যেই এই সিজনের শুরুর টেস্টটায় এই পাঁচগুলো করলো, এই যে খুঁচে এনে দুর্বলতা দেখায় দিল, এক্সপোজ করে দিল, পৃথিবীর সবার সামনে এক্সপোজ করে দিল যে দিস ইজ ইউর অস্ট্রেলিয়া। তোমরা যে অস্ট্রেলিয়াকে ভাবতেছো যে আরো 1-2 সিজন টেনে নিয়ে যাবে, সে অস্ট্রেলিয়ার কিছু নাই, সে অস্ট্রেলিয়াকে আমরাই ফাঁকা করে দিতে পারি। এই যে ব্যাপারটা ওরা ফিল করতে পারা, এই ব্যাপারটা ফিল করতে পারা মানে কি, এখন দুটো জিনিস ঘটতে পারে। এক হচ্ছে অস্ট্রেলিয়ানরা, এটা অস্ট্রেলিয়ান নির্বাচকরা এটা হজম করে এগোয়ে যাবে যে বাংলাদেশ একটা বিরল কীর্তি করছে, বাকিরা পারবে না। এইটা যদি করে, এটাই অস্ট্রেলিয়ান স্টাইল, অস্ট্রেলিয়ানরা হয়তো এটাই করবে যে না, বাংলাদেশ যা করছে ওটা বাংলাদেশের বিরাট কৃতিত্ব, অন্যরা পারবে না, আমরা আমাদের প্ল্যান অনুযায়ী যাব। কিন্তু সেইটা লাবুশেন স্মিথদের শান্ত রাখার জন্য কঠিন। তারা তো হয়তো ভাবতেছে যে প্যানিক বাটন প্রেস হয় কিনা, যেটা অলরেডি ডেভিড ওয়ার্নার বারবার বলতেছে যে এই যে সিনিয়র, সে নাম ধরে বলে নাই, এই যে সিনিয়র খেলোয়াড়রা তারা অনেকেই ওই মেন্টাল প্যানিকে চলে গেছে যে আমাদের এই পারফরমেন্সকে নির্বাচকদেরও প্যানিক বাটন চাপাবে, নির্বাচকরা কি হুট করে প্যানিক বাটন চেপে দিবেন যে এদের দিয়ে আর হবে না, এই সিজন এরা চালাইতে পারবে না। এক তো সেই প্যানিক বাটন যদি সিলেক্টররা চাপেন, সঙ্গে সঙ্গে কয়েকজন ক্রিকেটারের ভাগ্য আসলে একেবারে সুতোয় ঝুলে যাবে। নাথান লায়ন তো প্রথম ধাক্কায় বাদ পড়ে যাবে, লাবুশেনও প্রথম ধাক্কায় বাদ পড়ে যাবে। এখন অস্ট্রেলিয়ান স্টাইল বলে যে তারা প্যানিক বাটন চাপবে না, কিন্তু যদি চাপে, আর সবচেয়ে বড় কথা কি জানেন, স্মিথের মতো লোক, লাবুশেনের মতো লোক, বিশেষত আমি স্মিথের কথা বলবো, এ একটা ক্রিকেটের কার্ড ফিগার, তার ক্রিকেট চিন্তা, তার ক্রিকেটের দূরদৃষ্টিতা, এই জিনিসগুলো ওই সেলফলেস, অনেক সেলফলেস। সে আসলে নিজে জায়গা হারাবে বা লাবুশেন জায়গা হারাবে বা আমাদের সেট আপটা ভেঙে যাবে, এটা নিয়ে খুব ব্যথিত হওয়ার কথা না। সে যে ওই শূন্য দৃষ্টিতে চোখে পানি নিয়ে তাকায় আছে, সে ব্যথিত এই কারণে যে যদি নির্বাচকরা প্যানিক বাটন চাপেন, তাহলে তো অস্ট্রেলিয়ান কালচার শেষ হয়ে গেল। এই বাংলাদেশের বিপক্ষে 3টা দিন ক্রিকেট খেলতে গিয়ে কি আমরা পুরো অস্ট্রেলিয়ান কালচার হারায় ফেলবো? আমরা কি অস্ট্রেলিয়ান যে ক্রিকেটের স্টাইল এটা হারায় ফেলবো? বাংলাদেশকে আমাদের ওই জায়গায় আঘাত করলো। এদের প্যানিকের জায়গাটা ওইখানে, ঈদের দুঃখ শোক, ওই যে ট্রাভিস হেড রান বন্যার মধ্যে আছে রে ভাই, রান বন্যার মধ্যে আছে, 2টা ইনিংস রান না পাইলে ওর কিছু যায় আসে? আপনি ওর স্টার্স দেখেন, লাস্ট কয়েকটা সিরিজে কি বন্যার মতো রান করতেছে, কিন্তু এই ছেলে ইলুশনের মধ্যে চলে গেছে। ট্রাভিস হেড মাত্র 31 বছর বয়স, সে বুঝতেছে না কি হচ্ছে। তার পাশে পেসার তার উইকেট নিয়ে সেলিব্রেট করতেছে, প্রতিপক্ষ হইচই করতেছে, তার কানে এই শব্দগুলো ঢুকতেছে না, সে আলতো করে বেল তুলে ওখানে বসাচ্ছে। ইট ওয়াজ নট মকারি। অনেক সময় এটা অস্ট্রেলিয়ানরা করতে পারে, আমি ধরে নিলাম যে অস্ট্রেলিয়ানরা এটা করতে পারে, ওদের চোখ মুখ দেখলে বোঝা যাবে এটা একটা ফাতরামো করতেছে, একটা মকারি করতেছে না, এরকম কিছু না। সে রীতিমতো একটা জম্বি প্রাণীর মতো আস্তে আস্তে ওটা ধরে তুললো, তুললে জিনিসটা সুন্দর করে বসছে কিনা দেখলো, দেখে হাত বুলায় চলে গেল, কেমন যেন শেষবারের মতো কোনো প্রিয় জিনিস ধরে যাচ্ছে। ওর কি যাওয়ার সময় হয়েছে? ওর না ফর্ম না বয়স কোনো কিছু তো যাওয়ার কথা বলে না, ওরা ইলিউশনের মধ্যে ঢুকে গেছে। ওদের আসলে স্বাভাবিক যে বিচার, সে বিচার বাংলাদেশ ন্যাশনাল টিম, বাংলাদেশের খেলোয়াড়রা ভেঙে দিছে।
ওরা অস্ট্রেলিয়ার সিস্টেমে আঘাতের ভয় পাচ্ছে। ওরা এখন ভয় পাচ্ছে যে আমাদের সিস্টেম, আমাদের কালচার না ধসে পড়ে এই এক গোষ্ঠীতে। বাংলাদেশ শেষ পর্যন্ত এই ম্যাচ জিতবে কিনা এটা আমরা কেউ জানি না এখনো। আপনি ক্রিকেট হিস্ট্রির দিকে যদি তাকান, এক অস্ট্রেলিয়ায় দেখবেন এরকম কয়েক ডজন ম্যাচ এরকম জায়গা থেকে ফিরে এসে ম্যাচ জিতছে। পৃথিবীর বহু দেশ, প্রায় সব টেস্ট প্লেয়িং নেশন এরকম জায়গা থেকে ফিরে এসে ম্যাচ জিতছে। এটাই টেস্ট ক্রিকেট। টেস্ট ক্রিকেটে আপনি প্রথম 2 দিন 3 দিন ধরে পিছায় যাবেন, 2 দিন পিছায় থাকবেন, তৃতীয় দিনে ফাইট করবেন, পরের 2 দিনে ফাইট ব্যাক করে প্রতিপক্ষরে গুড়ায় দেবেন। এটা তো বড় টেস্ট প্লেয়িং নেশনের রেগুলার কাজ। ফলে এই ম্যাচে অস্ট্রেলিয়া জিতে যাওয়া মানে খুবই নিরপেক্ষ জায়গা থেকে যদি ভাবি, মোটেও অস্বাভাবিক কিছু না। তাতে পৃথিবী বিপর্যয় হয়ে যাবে না বা পৃথিবীতে কোনো মিরাকল ঘটবে না, এমন না যে মিরাকল হয়ে গেল। বাংলাদেশের ওই লড়াইটা মিথ্যা হবে না। সবচেয়ে বড় কথা, মিথ্যা হবে না এই যে বাংলাদেশ ওদের চেতনায় আঘাতটা করলো, এই জিনিসটা ওরা ভুলতে পারবে না। এই জিনিসটা আজীবনে আর ভুলতে পারবে না। এতদিন আমি বলতাম ওই যে নাহিদ রানা যখন অস্ট্রেলিয়ানদের ওরকম প্রচণ্ড উত্তক্ত করলো ওখানে, তখন আমি একটা কন্টেন্টে বলছিলাম যে নাহিদ রানাকে ওরা অস্ট্রেলিয়া ওয়েলকাম করার জন্য ওয়েট করবে। এখনো আমি বলি যে এই টেস্টটাই যদি একটু অন্যরকমভাবে অস্ট্রেলিয়া বাংলাদেশের কাছে হেরেও যেত, তাও পরের টেস্টে প্রচণ্ডভাবে বাংলাদেশে ফিরায় দেওয়ার চেষ্টা করতো। কিন্তু ওরা বাংলাদেশের সঙ্গে আর কোনোদিন অস্ট্রেলিয়ান ক্যারেক্টার শো করতে পারবে কিনা এটা নিয়ে আমার ঘোরতর সন্দেহ তৈরি হয়ে গেছে। অন্তত ওরা মানসিক জায়গা থেকে আর ওই দৃঢ়তা বাংলাদেশের এগেনস্টে আর দেখাতে পারবে বলে মনে হয় না। ম্যাচ জিতে যাবে হয়তো এখান থেকে, এই ম্যাচ জিতে যাবে কিনা জানি না, ম্যাচ জেতার চেষ্টা করবে, সবই করবে। কিন্তু অস্ট্রেলিয়ান যে সাপটা, ওটা ফনাটা বাংলাদেশ পার্মানেন্টলি ভেঙে দিতে পারছে বলে মনে হয়। ম্যাচ হারা জেতায় আর কিছু যায় আসে না, অস্ট্রেলিয়ান গিরি আর বাংলাদেশের সঙ্গে চলতেছে না, এই জিনিসটা অন্তত প্রুফ হয়ে গেছে। যাই হোক, এন্ড অফ দ্য ডে প্রচণ্ড উত্তেজনাকর 4th ডে 5th ডে দেখার অপেক্ষায় থাকলাম। সম্ভবত আমাদের ইতিহাসের সবচেয়ে তাৎপর্যপূর্ণ 4th ডে এবং 5th ডে আমাদের সামনে ডারউইনে ওয়েট করতেছে। আমরা এর আগে মাউন্ট মঙ্গানুই টেস্ট জিতছি, এর আগে জিততে জিততে মুলতান টেস্ট হারছি। এছাড়া বড় বড় দেশকে আমরা টেস্ট হারাইছি, টেস্ট সিরিজ হারাইছি। কিন্তু এত বড় উপলক্ষ, এত বড় 3rd ডে 4th ডে আমাদের সামনে এর আগে আসে নাই। আগামীকালকে ভোর রাত থেকে আমাদের টেস্ট ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা শুরু হচ্ছে। আশা করি এই সময়টা আমাদের ক্রিকেটাররা উপভোগ করবেন। জাস্ট ফরগেট অ্যাবাউট রেজাল্ট, আপনারা যা করার করে ফেলছেন। একটা পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ ইতিহাসের, সবচেয়ে সমৃদ্ধ টেস্ট ইতিহাসের দেশকে আপনারা টেস্ট কালচারে হিট করে ফেলছেন। আর কিছু দরকার নাই। এখন বাকিটা সময় উপভোগ করেন, যা রেজাল্ট আসে আমরা মেনে নেওয়ার জন্য সবাই প্রস্তুত আছি। সবাই ভালো থাকবেন।